বিখ্যাত সাহিত্যিক, অনুবাদক। তার বিজ্ঞান সংক্রান্ত বেশ কিছু রচনা রয়েছে যেগুলো ভীষণ গুরুত্বপূর্ণ, বিজ্ঞান সংক্রান্ত রচনাগুলো। এবং তার গুরু গম্ভীর, তার যে মানে তার যে হাস্যরস, মূলত তিনি তো হাস্যরসাত্মক গ্রন্থগুলো বেশি লিখেছেন, কিন্তু অ্যাকচুয়ালি এগুলো হলো স্যাটায়ার, মানে হাস্যরসের মধ্যেও একটা বার্তা আছে, যেটাকে আমরা স্যাটায়ার ধর্মী বলে থাকি, বিদ্রুপাত্মক, কিন্তু সেটা গুরু গম্ভীর। বাংলা সাহিত্যে আরেকটা আমরা বলবো স্যাটায়ার ধর্মী, আরেকটা যে হিউমার। তার হাস্যরস গুলো হচ্ছে হিউমার জাতীয়, স্যাটায়ার ধর্মী এবং হিউমার। আর যদি হিউমার আর স্যাটায়ারের মধ্যে দুটো অপশনই থাকে তাহলে কি উত্তর হবে? তাহলে হিউমার হবে। ঠিক আছে, হিউমারটা বেশি অ্যাপ্লিকেবল। ওনার লেখা সম্পর্কে, ওনার লেখা সম্পর্কে হিউমারটা বেশি অ্যাপ্লিকেবল। তিনি বাংলা সাহিত্যে একটা প্রথম শ্রেণীর হাস্যরসের স্রষ্টা। মূলত বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ প্রভৃতি লেখক যেভাবে লেখাগুলোকে, এমনকি ত্রৈলোক্যনাথ, এই ত্রৈলোক্যনাথও কিন্তু তার গল্পের মধ্যেও কিন্তু আমরা হাস্যরস পাই, কিন্তু পরশুরামের যে হাস্যরস বা পরশুরামের যে গ্রন্থ বা যে লেখা, সেটা অনেকটাই হচ্ছে শহর কেন্দ্রিক। তার যে গ্রন্থ সেটা অনেকটাই হচ্ছে শহর কেন্দ্রিক। ঠিক আছে, তার লেখা হচ্ছে মার্জিত, পরিশীলিত, আর একটা হলো গ্রাম্য, যে সমস্ত অনেকটাই বৈজ্ঞানিক ছাপ স্পষ্ট, কুসংস্কার আচ্ছন্ন মুক্ত, যেটাকে আমরা বলে থাকি, কোনো গ্রাম্য ভাড়ামি যেগুলো রয়েছে সেগুলো থেকে মুক্ত। এইভাবে তিনি হাস্যরস সৃষ্টি করেছেন। তার হিউমারে কি কি ছিল? তার হিউমারে আমি বললাম যে তিনি ছিলেন পরিশীলিত, মার্জিত, তাই জন্য তার লেখার মধ্যে বিজ্ঞান চেতনা, তার লেখার মধ্যে বিজ্ঞান চেতনা আর হচ্ছে শব্দ সচেতনতা, আচ্ছা, তীক্ষ্ণ মননশীল দৃষ্টি, এই সবগুলো তার লেখার মধ্যে দেখা যায়। তার মৌলিক কল্পনা, এই সবগুলো তার লেখার মধ্যে আমরা দেখতে পাই। তার লেখাকে ইন্টেলেকচুয়াল লাফটার বলা যেতে পারে, তার লেখাকে ইন্টেলেকচুয়াল লাফটার বলা যেতে পারে। ত্রৈলোক্যনাথের লেখা অনেকটাই হচ্ছে গ্রাম্য পরিবেশের সঙ্গে যুক্ত, গ্রাম্য পরিবেশের সঙ্গে ত্রৈলোক্যনাথের লেখাগুলো যুক্ত। আর হচ্ছে যে যেটা তার লেখা অনেকটাই গ্রাম্য পরিবেশের সঙ্গে যুক্ত। আর আমরা দেখতে পাই যে তোমার কি বলে, পরশুরামের লেখা কিন্তু সবটাই বললাম শহর কেন্দ্রিক। রাজশেখর বসু, পরশুরাম রাজশেখর বসুর তার ওটা ছদ্মনাম ছিল পরশুরামটা। তার জন্ম হচ্ছে 1880-তে এবং মৃত্যু হচ্ছে 1960। ঠিক আছে, তাহলে রাজশেখর বসুর জন্ম হচ্ছে 1880 এবং মৃত্যু হচ্ছে 1960। তার লেখা শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড, তার যে গ্রন্থগুলো আছে, এবার আমরা দেখি তার গ্রন্থগুলো। তার চলন্তিকা যেটা, এটা কিন্তু অভিধান, এটা সর্বাধিক পরিচিত। তার লেখা চলন্তিকা, যেটা একটা অভিধান, তাকে পশ্চিমবঙ্গ সরকার রবীন্দ্র পুরস্কার দিয়েছিল, ভারত সরকার তাকে পদ্মভূষণ পুরস্কারে ভূষিত করেছিল, এবং 1955 সালে আনন্দীবাই এই গ্রন্থের জন্য তিনি সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেছিলেন। আনন্দীবাই এই গ্রন্থের জন্য তিনি সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেছিলেন। 1922 সালে পরশুরাম ছদ্মনামে তিনি মাসিক পত্রিকায়, যেটা শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড লেখেন, কোন মাসিক পত্রিকায় লিখেছিলেন? সেটা হলো ভারতবর্ষ।
ভারতবর্ষ পত্রিকায় তিনি এই গ্রন্থটি লিখেছিলেন, শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড, 1922 খ্রিস্টাব্দে। হাস্যরস ছাড়াও রাজশেখর বসুর অন্যতম পরিচয় যেটা ছিল সেটা হচ্ছে তিনি একজন নামকরা বৈজ্ঞানিক ছিলেন। বৈজ্ঞানিক, তিনি কখনো কোনো উপন্যাস রচনা করেননি, অনুবাদক ছিলেন। তিনি কখনো কোনো উপন্যাস রচনা করেননি। কিন্তু তিনি যেটা ছিলেন অনুবাদক ছিলেন। তিনি রামায়ণ এবং মহাভারত, রামায়ণ মহাভারত এই দুয়েরই অনুবাদক ছিলেন। ঠিক আছে, রামায়ণ মহাভারত এই দুয়েরই অনুবাদক ছিলেন। শনিবারের চিঠিতে তিনি নিয়মিত লিখেছেন। 1937 খ্রিস্টাব্দে রাজশেখর বসুর বাংলা অভিধান ছিল বললাম, যেটা হচ্ছে চলন্তিকা। ওনার গ্রন্থগুলো, উল্লেখযোগ্য গ্রন্থগুলোর সালগুলো এখানে দেওয়া হয়েছে, উল্লেখযোগ্য গ্রন্থগুলোর সাল এখানে দেওয়া হয়েছে। আচ্ছা, এর মধ্যে আমি বলি গড্ডালিকা। রাজশেখর বসুর উল্লেখযোগ্য যে গ্রন্থগুলো হচ্ছে গড্ডালিকা, কজ্জলি, এই দুটো খুব গুরুত্বপূর্ণ। গড্ডালিকা, কজ্জলি, হনুমানের স্বপ্ন, আর হচ্ছে নীলতারা, অনন্তবাই, চমৎ কুমারী, এই সবগুলো। তার মধ্যে গড্ডালিকা আর কজ্জলি এই দুটোর সাল কিন্তু মনে রাখতে হবে। গড্ডালিকা এবং কজ্জলি এই দুটোর সাল মনে রাখতে হবে। আচ্ছা, গড্ডালিকা হচ্ছে 1924, গড্ডালিকা হচ্ছে 1924 সাল। ঠিক আছে, গড্ডালিকা হলো 1924 সাল, 1924 হবে এটা। ঠিক আছে, দেখে নাও। তিনি প্রথমে বেশ কিছুদিন বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল যে ওয়ার্কস কোম্পানি, সেখানে তিনি কাজ করতেন, এবং সেখান থেকে তার এই রসায়ন বিদ্যার প্রতি তার যে তার প্রথম লেখা যেটা বললাম যে শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড, অবশ্যই। এছাড়া তিনি তার নিজের নামে শনিবারের চিঠিতে কি কি লিখেছেন, কালিদাসের মেঘদূত, বাল্মীকি রামায়ণ, কৃষ্ণ দ্বৈপায়ন, বেদ ব্যাসকৃত মহাভারত, এগুলোর সব তিনি সারানুবাদ, মানে এক সারানুবাদ করেছিলেন। মানে অনুবাদ তো করেই ছিলেন এবং ছোট করে তিনি সেটা বাংলায় লেখেন। তার গল্পের একটা মূল বৈশিষ্ট্য হচ্ছে তার গল্পে প্রচুর ছবি থাকতো। সেই চিত্রাঙ্কন করতেন তার বন্ধু, যার নাম ছিল যতীন্দ্র কুমার সেন। যতীন্দ্র কুমার সেন হচ্ছেন তার রাজশেখর বসুর আর কি কার্টুনিস্ট বন্ধু, যে কিনা তার গল্পের মধ্যে কি করত না তোমার ছবিগুলো এঁকে দিত। আচ্ছা, গড্ডলিকা, আচ্ছা কজ্জলি হচ্ছে 1335। ঠিক আছে, চলন্তিকা 1337। আচ্ছা, কজ্জলির যদি সাল এখানে চায় তাহলে 1927 হবে। এটা 1924, তো এটা হচ্ছে 1927। হনুমানের স্বপ্ন 1344, চলন্তিকা ঠিক আছে। লঘু গুরু হচ্ছে 1346, কুটির শিল্প 1350। সাল মনে রাখার দরকার নেই, এই চারটে মনে রেখো। গড্ডলিকা, কজ্জলি, চলন্তিকা, হনুমানের স্বপ্ন, এই চারটে মনে রেখো। কালিদাসের মেঘদূত মনে রেখো। ভারতের খনিজটা মনে রেখো, কারণ এইটা হলো জ্ঞান বিজ্ঞান সংক্রান্ত গ্রন্থ, যেটা 1350। তার উল্লেখযোগ্য গল্প গ্রন্থগুলোর মধ্যে হচ্ছে গড্ডলিকা, কজ্জলি, হনুমানের স্বপ্ন, গল্পকল্প, ধুস্তরী মায়া, এইগুলো।
হনুমানের স্বপ্ন তো বললাম। আর হচ্ছে গড্ডালিকা গল্প সংকলনের দুটি গল্প হচ্ছে উল্লেখযোগ্য গল্প, একটা হলো চিকিৎসা সংকট, একটা হচ্ছে লম্বকর্ণ। লম্বকর্ণ এটা হলো গড্ডালিকা গল্প সংকলনের দুটো বিখ্যাত গল্প। বিরিঞ্চি বাবা, আচ্ছা, শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড হচ্ছে গড্ডালিকার গল্প। শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড হচ্ছে গড্ডালিকার গল্প। আর বিরিঞ্চি বাবা হচ্ছে কজ্জলির গল্প। কজ্জলির গল্প হলো বিরিঞ্চি বাবা। বিরিঞ্চি বাবা হচ্ছে কজ্জলির গল্প, ঠিক আছে। চিকিৎসা সংকট গড্ডালিকার গল্প, লম্বকর্ণ গড্ডলিকার গল্প, ভূষণ্ডের মাঠি প্রেম প্রীতি দাম্পত্যপূর্ণ যে গল্পগুলোর মধ্যে নরনারীর সম্পর্ক, এই যে গল্পগুলো রয়েছে যার মধ্যে একটা উল্লেখযোগ্য গল্প হচ্ছে দেখো ভূষণ্ডীর মাঠ, যেটা গড্ডলিকা থেকে নেওয়া হয়েছে। কোনটা কোন গল্প গ্রন্থ থেকে নেওয়া হয়েছে সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। আনন্দীবাই কোথা থেকে নেওয়া হয়েছে সেটা গুরুত্বপূর্ণ। আনন্দীবাই বাই হচ্ছে রাজমহিষী থেকে নেওয়া হয়েছে, রাজমহিষী। পরশ পাথর, পরশ পাথর হচ্ছে গল্প কথা থেকে নেওয়া হয়েছে, পরশ পাথর গল্প কথা থেকে নেওয়া হয়েছে। উলট পুরাণ কজ্জলি থেকে নেওয়া হয়েছে। আচ্ছা, একটা পুরাণ বিষয়ক গল্প হচ্ছে জাবালি, যেটা কজ্জলি থেকে নেওয়া হয়েছে। পুনর্মিলন হনুমানের স্বপ্ন থেকে নেওয়া হয়েছে। আচ্ছা, কজ্জলির প্রথম গল্প কোনটা? পরশুরামের একটা ভৌতিক গল্প হচ্ছে ভূষণ্ডীর মা, এটা তো ঠিক আছে। আর কজ্জলির প্রথম গল্প কি হবে? কজ্জলি যে গল্প গ্রন্থ তার গল্প সংকলনের প্রথম গল্প হচ্ছে বিরিঞ্চি বাবা। কজ্জলির গল্প হচ্ছে বিরিঞ্চি বাবা। তৃতীয় দূত সভা এর উৎস গ্রন্থ হলো হনুমানের স্বপ্ন। তৃতীয় দূত সভা, হনুমানের স্বপ্ন। গতকালের ভিডিওটা দেওয়া হয়নি, আজকে দিয়ে দেবো দুটোই একসঙ্গে, আজ রাতেই দিয়ে দেবো। কচি সংসদ হচ্ছে কজ্জলির গল্প, কচি সংসদ, ঠিক আছে। আর পরশুরামের সঙ্গে আর কার কোন সাহিত্যিকের তুলনা করা হয় সেটা হলো ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। পরশুরামের সঙ্গে কোন সাহিত্যিকের তুলনা করা হয় সেটা হলো ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের তুলনা করা হয়। তার বিচিত্র বিষয়ক প্রবন্ধগুলোর মধ্যে মানে অন্যান্য প্রবন্ধ যেমন ভারতের খনিজ, যেমন হচ্ছে লঘুগুরু, যেমন কুটির শিল্প, বিচিন্তা, এইগুলো। বিচিন্তা, এইগুলো। বিরিঞ্চি বাবা গল্পের প্রধান উদ্দেশ্য বা তত্ত্ব হচ্ছে সমাজের যে ধর্মান্ধতা তাকে ব্যঙ্গ করা। আর জাবালি হচ্ছে পুরাণ বিষয়ক গ্রন্থ।
জাবালি। তার গল্পের মধ্যে শব্দের ভান্ডার, বাক্যের বিন্যাস, উপমা অলংকারের ব্যবহার এগুলো খুব উল্লেখযোগ্য। এমনকি তিনি প্রচুর তার গল্পে প্রবন্ধ জাতীয় তোমার কি বলে সরি এটা কি মানে প্রবাদ, যেটা প্রবাদ গুলো তিনি ব্যবহার করেছেন। তার গল্পের মধ্যে তিনি প্রচুর প্রবাদ ব্যবহার করেছেন। কৃষ্ণকলি গল্পের জন্য তিনি রবীন্দ্র পুরস্কার পেয়েছিলেন। কৃষ্ণকলি গল্পের জন্য তিনি রবীন্দ্র পুরস্কার পেয়েছেন। কৃষ্ণকলি, রবীন্দ্র পুরস্কার। তারপরে হচ্ছে আনন্দীবাই। আনন্দীবাইয়ের জন্য 1956 তে তিনি সাহিত্য একাডেমি পেয়েছেন। ঠিক আছে, 1956-তে ওই একই বছরে তিনি ভারত সরকারের থেকে পদ্মভূষণ পুরস্কার পান। পদ্মভূষণ পেয়েছিলেন 1956-তে। আচ্ছা, আর 1940-এ তিনি পেয়েছিলেন জগত্তারিণী। জগত্তারিণী পেয়েছিলেন, ঠিক আছে। আর ওনার গল্প অবলম্বনে পরশ পাথর এবং বিরিঞ্চি বাবা, এই দুটো অবলম্বনে সত্যজিৎ রায় সিনেমা নির্মিত করেছেন। ওনার দুটো গল্প নিয়েছিলেন, একটা হচ্ছে পরশ পাথর আর একটা হলো বিরিঞ্চি বাবা। দুটো গল্প অবলম্বনে সত্যজিৎ রায় সিনেমা করেন। মোটামুটি ভাবে এখানে বাদবাকিটা তো প্রশ্নের আকারে দিয়েছি, যেগুলো যেগুলো বললাম। এবার যদি কারোর কোনো কোয়েশ্চেন থাকে বল। কারোর কোনো কোয়েশ্চেন আছে? সাহিত্যিক তোমার কি বলে রাজশেখর বসু সম্পর্কে কারোর কোনো কোয়েশ্চেন আছে? চলো, প্রেমেন্দ্র মিত্র বলবো। আচ্ছা, এখানে একটা জিনিস বলবো, হনুমানের স্বপ্ন যেটা সালটা 1937, এটা কি ইংরাজি সালটা বলে দিয়েছি? বলিনি। হনুমানের স্বপ্ন ইংরাজি সাল হচ্ছে 1937। ঠিক আছে। আনন্দীবাই হচ্ছে 1957। আনন্দীবাই 1957-তে লেখা। বিচিন্তা যেটা 1955-তে লেখা।
ধুস্তরি মায়া হচ্ছে 1952-তে লেখা, কৃষ্ণকলি 53-তে লেখা। ব্যাস এইটুকু দেখলেই হবে। ধুস্তরি মায়া যেটা ছিল ওটা 52-তে লেখা, আর কৃষ্ণকলি 53। হলো? এবার হলো প্রেমেন্দ্র মিত্র। আচ্ছা, প্রেমেন্দ্র মিত্র, কবি প্রেমেন্দ্র মিত্র, কথা সাহিত্যিক প্রেমেন্দ্র মিত্র, ভদ্রলোক তো একই, এত কিছু জায়গায় লিখেছেন। তো তোমাদের যে সিলেবাস, সেখানে তোমাদেরকে উপন্যাস এবং ছোট গল্প এইটাই বেশি দেওয়া হয়েছে। উপন্যাস, ছোট গল্প এটাই দেওয়া হয়েছে, ঠিক আছে। তিনি কল্লোল যুগের একজন লেখক। তার গল্প উপন্যাসে তার যে দক্ষতা, তিনি যে মানে কি বলবো, তিনি যে দক্ষতা দেখিয়েছেন ছোট গল্পের ক্ষেত্রে, প্রেমেন্দ্র মিত্র, ছোট গল্পের ক্ষেত্রে প্রেমেন্দ্র মিত্র খুবই গুরুত্বপূর্ণ। এই কারণেই যে তার গল্পের মধ্যে তিনি যে সময় গল্প রচনা করছেন, সেই সময়টা একদিকে কি বলবো, দুর্ভিক্ষ, এই প্রেক্ষাপট, ঠিক আছে। এই প্রেক্ষাপটে তিনি লিখছেন বলে তার লেখনির মধ্যেও কিন্তু সেই ধরনের লেখাগুলো বেশি করে উঠে আসছে, সেই ধরনের লেখাগুলো বেশি করে উঠে আসছে। যেখানে ছোট গল্পের মানে 30-এর দশক মানে একদিকে বুঝতেই পারছো যে ভারতের স্বাধীনতা আন্দোলন চলছে, মানুষের জীবনে তার লেখার মধ্যে স্বাধীনতা আন্দোলন ছিল না বটে, কিন্তু তার মানুষের সেই সময়ে যে বিভিন্ন সংকটের একটা, যে তাদের যে দুর্দিন, তারা যে সংকটপূর্ণ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে, সেটা কিন্তু প্রেমেন্দ্র মিত্রের লেখার মধ্য দিয়ে আমরা দেখতে পাই। তো সেই কারণে যে অনিবার্যতা, জীবনের যে বেদনা, সেগুলো তার যে সময়ের মধ্যে দিয়ে সেখানকার মানুষ সেই সময়ে অবতীর্ণ হয়েছেন, সেই সমস্ত লেখাই তার ছোট গল্প এবং উপন্যাসের মধ্যে আমরা দেখতে পাই। এর মধ্যে দিয়েও, এই সময়ের মধ্যে অবতীর্ণ হয়েও তিনি যে গুরুত্বপূর্ণ যে মজার চরিত্রগুলো তৈরি করেছেন, যেটা ঘনাদা, পরাশর বর্মা, মেজকর্তা, মামা বাবু, এগুলো মানে ঘনাদা চরিত্র তো মানে খুবই গুরুত্বপূর্ণ। তিনি এই কারণে রবীন্দ্র পুরস্কার পেয়েছেন, একাডেমি পুরস্কার পেয়েছেন, পদ্মশ্রী পেয়েছেন। তাহলে তিনি শুধুমাত্র যে নামকরা কথা সাহিত্যিক ছিলেন এমনটা নয়, তিনি তার কি বলবো, একদিকে তিনি মেষ বাড়িতে থাকতেন, ঠিক আছে, সেই ঘটনাই তার লেখার মধ্য দিয়ে ফুটে উঠেছে। তিনি প্রবাসীর জন্য প্রথমে দুটো গল্প লেখেন। প্রবাসীতে তার প্রথম দুটো গল্প প্রকাশিত হয়েছিল প্রবাসী পত্রিকায় 1924 সালে। একটা শুধু কেরানি, আর একটা হচ্ছে গোপন চারিণী, এই দুটো গল্প। তাহলে এই দুটো ছোট গল্প প্রথম তার প্রকাশিত হয় 1924। একটা হলো শুধু কেরানি, এটা মার্চ আর এপ্রিলে প্রকাশিত হয় গোপন চারিণী। কোন পত্রিকায় হয়েছিল? প্রবাসী পত্রিকায়। সেই বছরেই তার আরেকটি গল্প কল্লোল পত্রিকায় বেরোয়, যার নাম ছিল সংক্রান্তি। সেই বছর তার আরেকটি গল্প যেটা কল্লোল পত্রিকায় বেরিয়েছিল, যেটা হচ্ছে সংক্রান্তি।
এরপর তার দুটো উপন্যাস হয়, একটা হচ্ছে মিছিল, আর একটা হচ্ছে পাঁক। একটা হচ্ছে মিছিল আর একটা হচ্ছে পাঁক, ঠিক আছে। পরবর্তীতে তার দুটো উপন্যাস বেরিয়েছিল। একটা হচ্ছে তার প্রথম উপন্যাস, প্রকাশিত উপন্যাস ছিল এই তোমার কি বলে পাঁক। তারপরে বেরিয়েছে আরো দুটো উপন্যাস, একটা হলো উপনয়ন, আর একটা হচ্ছে উপনয়ন আর একটা হচ্ছে তোমার মিছিল। 1926-এ পাক উপন্যাসটি বেরোয়, এটা তার প্রথম উপন্যাস ছিল। তারপর আবার তিনি কবিতা রচনা করেছেন বিজলি পত্রিকায় গদ্য ছন্দে লেখা। বিজলি পত্রিকায় গদ্য ছন্দে লেখা তার কবিতা আজ এই রাস্তার গান গাইবো, এই কবিতাটা, ঠিক আছে। যেহেতু তোমাদের কবিতা নেই তাই জন্য অতটা দরকার নেই। এছাড়া তার ছোট গল্পের 3টি বই বেরোয়, একটা বেনামি বন্দর, একটা পুতুল ও প্রতিমা, একটা হলো পঞ্চস্বর। দেখো সালগুলো সব দেওয়া আছে। বেনামি বন্দর 1930, তারপর হচ্ছে পুতুল ও প্রতিমা 1931, আর একটা হলো বেনামি বন্দর, পুতুল ও প্রতিমা, আর একটা হলো পঞ্চস্বর। পঞ্চস্বর মানুষের সম্পর্ক ভেঙে যাওয়া, সব ভাঙা গড়া মনের জটিলতা, মধ্যবিত্ত সমাজ, নিম্ন মধ্যবিত্ত যে মানুষের যে ব্যথা বেদনা, যে আর্থিক দুরবস্থা, এইসব এই সমস্ত পুরো বিষয়গুলোই তার গল্পের মধ্যে উঠে এসেছে, ঠিক আছে। এখানে সালগুলো কিন্তু সবকটাই পড়তে হবে। কুয়াশা সাল পড়তে হবে। কুয়াশা প্রথম প্রকাশ 1930 থেকে 32, এটা উপন্যাস। তারপরে হচ্ছে মনু দ্বাদশ, সূর্য কাঁদলে সোনা এবং ঠিকানা, এই দুটোই 1969। সূর্য কাঁদলে সোনা, সূর্য কাঁদলে সোনা, এই দুটোই হচ্ছে 1969 লেখা। 1969 লেখা। আচ্ছা, এখানে কি কি পড়তে হবে? মহানগর, এখানে সাল কি কি পড়তে হবে? ছোট গল্পের মধ্যে বেনামি বন্দর পড়বে, পুতুল ও প্রতিমা, পঞ্চস্বর, মহানগর 1937, এই যে মহানগর, মহানগর, ধূলি ধূসর, সামনে চড়াই, পুড়িয়ে ছড়িয়ে, নানা রঙে বোনা। নানা রঙে বোনাটা না পড়লেও চলবে, এইগুলো কিন্তু ভালো করে পড়তে হবে। আর উপন্যাসের মধ্যে পাক পড়বে, মিছিল পড়বে, সূর্য কাঁদলে সোনা পড়বে, প্রতিধ্বনি ফেরে। আচ্ছা, কুয়াশা পড়তে হবে। কুয়াশা হচ্ছে 30 থেকে 32, প্রথম প্রকাশ। তিনি যত না ভালো তোমাদের তোমাদের সিলেবাসে কথার সাহিত্যিক দেওয়া হয়েছে, কিন্তু ওনার যদি পুরো সাহিত্য জীবন দেখা যায় তাহলে কিন্তু দেখা যাবে যে উনি যত না ভালো, মানে ওনার গল্প তো ডেফিনেটলি বিখ্যাত, কিন্তু কবিতাগুলো আরো বিখ্যাত, কবিতাগুলো আরো বিখ্যাত। একটা মিনিট একটু হোল্ড কর। আচ্ছা, তারপরে হচ্ছে এগুলো তার গুরুত্বপূর্ণ রচনা।
প্রেমেন্দ্র মিত্রর ক্ষেত্রে আর হলো যে যেটা হচ্ছে সাহিত্যিক প্রেমেন্দ্র মিত্র প্রায় 50টি, প্রায় 51টির কাছে তিনি উপন্যাস রচনা করেছিলেন এবং তার 30টি ছোট গল্প সংকলন ছিল এবং 30টি কিশোরদের সম্পর্কিত তার গল্প ছিল। কিশোরদের তার প্রথম ছোট গল্প শুধু কেরানি বলেছি 1330 বঙ্গাব্দ। 1330 বঙ্গাব্দ হচ্ছে প্রেমেন্দ্র মিত্রের তোমার কি বলে প্রথম ছোট গল্পের প্রকাশ। শুধু কেরানির প্রকাশকাল বলে দিয়েছিলাম, যাই হোক 1330, ঠিক আছে। আর হলো তার প্রথম উপন্যাস হচ্ছে পাঁক, আর প্রথম গল্প গ্রন্থ হলো, প্রথম ছোট গল্প তো শুধু কেরানি, কিন্তু প্রথম গল্প গ্রন্থ কি হবে? প্রথম গল্প গ্রন্থ হচ্ছে বেনামি বন্ধ। বেনামি বন্ধ। আর তার মহানগর ছোট গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? মহানগর হচ্ছে দেশ পত্রিকায় প্রকাশিত হয়। দেশ পত্রিকায় প্রকাশিত হয়। তার তেলে না পোতা আবিষ্কার, এই যে ছোট গল্প, যেটা শারদীয়া যুগান্তর পত্রিকায় প্রকাশিত হয় 1942-এ। তেলে না পোতা আবিষ্কার। শারদীয়া যুগান্তর। শারদীয়া যুগান্তর পত্রিকায় তেলে না পোতা আবিষ্কার 1942। প্রকাশিত হয়। এছাড়া তার আরো দুটো বিখ্যাত গল্প ছিল, একটা হলো সাগর সঙ্গমে এবং আরেকটা হচ্ছে বিকৃত ক্ষুধার ফাঁদে। এই পুতুল ও প্রতিমা এই গল্প গ্রন্থের অন্তর্গত দুটো বিখ্যাত গল্প হচ্ছে, একটা হলো সাগর সঙ্গমে, আরেকটা হলো বিকৃত ক্ষুধার ফাঁদে। বিকৃত ক্ষুধার ফাঁদে, ঠিক আছে। মহানগর তো মহানগরেরই গল্প সংকলনে অবস্থিত। সংসার সীমান্তে বলে একটি গল্প, বিখ্যাত গল্প, যেগুলো নিশীথ নগরী। নিশীথ নগরী এই গল্প সংকলনের অন্তর্গত। নিশীথ নগরী। গল্প সংকলনের মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে সংসার সীমান্তে। আচ্ছা, তার সৃষ্ট চরিত্র হলো ঘনাদা। ঘনাদা প্রেমেন্দ্র মিত্রের মিত্রের একটা মানে খুব নামকরা একটা চরিত্র, হাস্যরস চরিত্র যেটাকে আমরা বলে থাকি। আর তার গোয়েন্দা উপন্যাস বা গোয়েন্দা যে গল্পগুলো ছিল সেগুলো হচ্ছে গোয়েন্দা উপন্যাসই বলে, একটা হচ্ছে হানাবাড়ি আর একটা হচ্ছে কালো ছায়া। গোয়েন্দা উপন্যাস ছোটদের, একটা হলো হানাবাড়ি আর একটা হচ্ছে কালো ছায়া। কালো ছায়া, হানাবাড়ি আর কালো ছায়া, 1954, 1956। হানাবাড়ি আর কালো ছায়া।
তাহলে এই হলো প্রেমেন্দ্র মিত্র। বলো প্রেমেন্দ্র মিত্র নিয়ে কারোর আর কোনো সমস্যা আছে? আচ্ছা, এবারে হচ্ছে যে তার মূলত এই বেনামি বন্দর এবং পঞ্চস্বর, আসলে পঞ্চস্বর হচ্ছে তার লেখা প্রথম গল্প সংগ্রহ। আমরা বেনামি বন্দরকে কেন বলি, বিষয়টা হলো সরি, পঞ্চস্বর হচ্ছে তার প্রথম গল্প গ্রন্থ। তার এই কারণ, তোমরা বলতে পারো যে আরে এটা তো 1934, এটা হচ্ছে 1934 প্রকাশকাল, কিন্তু পঞ্চস্বর তার প্রথম লেখা। যদি প্রকাশিত বলে তাহলে বেনামি বন্দর হবে উত্তর, আর যদি লেখা বলে তাহলে কিন্তু পঞ্চস্বর হবে। এটা একটু খেয়াল রাখবো, ঠিক আছে? আচ্ছা, ঘনাদার আসল নাম ছিল ঘনশ্যাম দাস। ঘনশ্যাম দাস, ঠিক আছে? ঘনাদার আসল নাম। এছাড়া ছিল পরাশর বর্মা, যেও একটা গোয়েন্দা কবি হওয়ার চেষ্টা করেছিল, যে আসলে একটা গোয়েন্দা ছিল। মেজকর্তা, এগুলো ছোটদের লেখা গল্প। প্রেমেন্দ্র মিত্রের এই যে ঘনাদা, মশা নামক একটা গল্প ছিল। মশা থেকে তিনি 1923-এর কল্লোল পত্রিকার তিনি একজন নিয়মিত লেখক হয়ে উঠেছিলেন, ঠিক আছে? পরবর্তীকালে তিনি কালি কলম, এটাও গুরুত্বপূর্ণ ভূমিকা নেন কালি কলমের ক্ষেত্রে। আচ্ছা, তিনি শরৎ স্মৃতি পুরস্কার পেয়েছেন 1954-তে, একাডেমি পুরস্কার পেয়েছেন 1956-তে, আনন্দ পুরস্কার পেয়েছেন 1973। এইটুকু মনে রেখো, একাডেমি পুরস্কার পেয়েছেন 56-তে এবং আনন্দ পুরস্কার পেয়েছেন 73। উপন্যাস পাক 1926। আচ্ছা, মিছিল, মিছিল হচ্ছে 1933। মিছিল হচ্ছে 1933। কুয়াশা হলো 1930। কুয়াশা হচ্ছে 1930। উপনয়ন 1933। উপনয়ন, উপনয়ন হলো 1933। আচ্ছা, প্রতিধ্বনি ফেরে 61। মনু দ্বাদশ হচ্ছে 64। মনু দ্বাদশটা আছে না এখানে? আচ্ছা, 62। 64, মনু দ্বাদশ 64 হবে, 64 কোন? এই হলো প্রেমেন্দ্র মিত্র। প্রেমেন্দ্র মিত্র তার সাহিত্য রচনার ক্ষেত্রে দুটি উপন্যাস লিখেছিলেন। তার এক্ষেত্রে তার দুজন সাহিত্যিক তাকে সাহায্য করেন। উপন্যাস দুটি প্রকাশিত হয়েছিল 1934-এ। দুটি উপন্যাসের নাম বলি আগে। দুটো উপন্যাসের নাম ছিল, একটা হচ্ছে বিসর্পিল, আর একটার নাম হচ্ছে বনশ্রী। এই দুটো উপন্যাস তিনি 1934 সালে লেখেন। এক্ষেত্রে তার দুইজন সাহিত্যিক বন্ধু তাকে সহায়তা করেছিলেন। এই দুইজন সাহিত্যিক বন্ধু বলতে পারবে কে?
একজন হচ্ছেন বুদ্ধদেব বসু, একজন হচ্ছেন অচিন্ত কুমার সেনগুপ্ত। অচিন্ত কুমার সেনগুপ্ত, বুদ্ধদেব বসু। বিজ্ঞান ভিত্তিক তার কিশোর উপন্যাস ছিল কুহকের দেশে। কুহকের দেশে, এটা ছিল বিজ্ঞান ভিত্তিক কিশোর উপন্যাস। আর ওই ঘনাদা সৃষ্টি করেছিলেন তিনি, যে গল্পের মাধ্যমে ঘনাদা মানে আর কি তোমার ঘনাদা মানে আর কি প্রকাশিত হয়, সেই গল্পের নাম ছিল মশা। ঘনাদা ইন্ট্রোডিউসড করেছিল যে গল্পের মাধ্যমে, তার নাম ছিল মশা, সাল ছিল 1937। 1937। এই হচ্ছে মোটামুটি ভাবে প্রেমেন্দ্র মিত্র। রিমিকা, সাহিত্য একাডেমি কোনটার বলছো একবার বলো। পরশুরাম। ও পরশুরামেরটা, আচ্ছা আচ্ছা, দাঁড়াও দাঁড়াও। পরশুরামের তো তোমার কি বলে, রাজশেখর বসুর যে তোমার রাজশেখর বসুর কি বলে সাহিত্য একাডেমি, তাই তো? রাজশেখর বসুর সাহিত্য একাডেমি ছিল আনন্দীবাই এর জন্য 1955। 1955 রাজশেখর বসুর সাহিত্য একাডেমি ছিল আনন্দীবাই এর জন্য। ওটা আনন্দীবাই এর জন্য আসলে 1955 সালে ঘোষণা করা হয়, দেওয়া হয় 1956-তে আনন্দীবাই ইত্যাদি গল্প বলে। পুরো ঘটনা মানে গল্পটা সংকলনের নাম ছিল। আর 1955-তে তিনি পেয়েছিলেন কৃষ্ণকলির জন্য রবীন্দ্র পুরস্কার। আচ্ছা, এই গেল তোমাদের আজকে সাহিত্যের ইতিহাস। এবার একটু আসি দশম শ্রেণীর সাহিত্য সঞ্চয়নটা শুরু করি। এটা আগে শেষ করে নেব, তারপর সম্ভারটাতে যাব। কারণ সম্ভার থেকে তুলনামূলক প্রশ্ন আসবে, কিন্তু আসবে না তা না, কম আসবে। এবারে ভালোই প্রশ্ন দিয়েছে। আচ্ছা, শাবলতলার মাঠ, দেখো শাবলতলার মাঠ লেখা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। লেখা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আজকে আমি বলে দিচ্ছি, কালকে সব নোট পাঠিয়ে দেবো এইটা, আর দুদিনের রেকর্ডিংটা দিয়ে দেবো, ঠিক আছে? তোমাদের তো যারা আগে ছিলে ক্লাস 10 এর নোট সেভাবে দিয়েছিলাম আমি একটা, কিন্তু সেভাবে দিইনি। চলো
বলি, যেটা হচ্ছে শাবলতলার মাঠ। আচ্ছা, শাবলতলার মাঠকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এটা এই গল্পে শাবলতলার মাঠ, যেখানে লেখকের পিসিমার বাড়ির দেশ। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তার জন্মসাল হলো 1894 এবং মৃত্যু হচ্ছে 1950, তাই তো? 1894 থেকে 1950 এই সময় লেখক গল্পের মধ্যে মাস্টার মশাইয়ের কথা বলেছেন, যেখানে ছেলেবেলায় গ্রামে লেখক কেন ফেরেননি, আর তিনি তার শাবলতলার মাঠটা আসলে কোথায় অবস্থিত, এই সব কিছুই হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এই গল্পের মধ্যে উঠে এসেছে। আচ্ছা, গল্পটা খুব একটা ভালো গল্প। এই গল্পের মধ্যে আমরা যে জায়গাটার নাম আমরা জানি সেটা হলো বাজিতপুর। বাজিতপুর, বেদেপোতা, দুর্গাপুর, এই সব কটা জায়গার নাম এই শাবলতলার মাঠে কিন্তু আছে। ঠিক আছে, গল্পটায় গল্পটাকে যদি আমরা সংক্ষেপে দেখি তাহলে দেখতে পাবো যে শাবলতলার মাঠ হচ্ছে লেখকের পিসিমার বাড়ির দেশ। ঠিক আছে, এই জায়গায় অবস্থিত। আর এখানে লেখক ছেলেবেলায় কোথায় পাঠশালায় পড়তেন, যেখানে তিনি দুর্গাপুরের একটা পাঠশালায় তিনি পড়তেন। দুর্গাপুরের সেই পাঠশালার নাম কি ছিল? উচ্চ প্রাইমারি। উচ্চ প্রাইমারি তোমার কি বলে, দুর্গাপুর উচ্চ প্রাইমারি পাঠশালা, তাই তো? দুর্গাপুর উচ্চ প্রাইমারি পাঠশালা, যেখানে লেখক পড়াশোনা করতেন। দেখো এখানে একদম গল্পের প্রথমেই দেওয়া আছে, আমি প্রত্যেকটা লাইন একেবারে তুলে বলে দিচ্ছি। এছাড়া এটা কত বছর আগের কথা লেখক বলছেন, তার মানে এক প্রকার ফ্ল্যাশব্যাকে গল্পটা 25-30 বছর আগের কথা। কত বছর আগের কথা তিনি বলছেন, সেটা হচ্ছে 25-30 বছর আগের কথা লেখক বলছেন। ঠিক আছে, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যেখানে পিসিমা মারা যাওয়ার পর লেখক আর সেই গ্রামের বাড়িতে যাননি। কেন যাননি না, লেখক বলেছেন যে তার পিসিমা মারা গেছে, সেই কারণে তিনি আর পরবর্তীকালে সেখানে আর যাননি। এই গল্পের মূলত জন্ম হচ্ছে 1894, 1950-এ লেখকের মৃত্যু। এই গল্পের উৎস হচ্ছে উপলখণ্ড। উপলখণ্ড যেটা হচ্ছে উৎস 1945। উৎস হলো 1945 সালে লেখা উপলখণ্ড এই গল্পের তোমার কি বলে উৎস। মূলত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার পৈতৃক নিবাস কোথায় ছিল? উত্তর 24 পরগনায়, বনগ্রাম। ঠিক আছে, এবং এই যে তার জন্মস্থান ছিল, তার মামার বাড়ি যেখানে তার জন্মস্থান, সেটা ছিল হালি শহরের কাছে মুরাতিপুর বলে একটা জায়গা। তিনি ছোটবেলায় তার শিক্ষা দীক্ষা ছিল একটা পাঠশালাতে। এই তার জীবনের গল্প কিন্তু কোথাও তার এই গল্পের মধ্যে উঠে এসেছে। যে গল্পকথক বলছেন, যিনি কথা বলছেন, যেখানে আমি দিয়ে দেবো যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, এমনিতেও তোমরা জানো পড়িয়েছি যে তার যে বিখ্যাত, তিনি যে প্রবাসীতে লিখেছেন, বিচিত্রাতে লিখেছেন, ইছামতি উপন্যাসের জন্য তিনি মরণোত্তর রবীন্দ্র পুরস্কার পেয়েছেন। তার বিখ্যাত উপন্যাস পথের পাঁচালীকে কেন্দ্র করে, পথের পাঁচালী উপন্যাস, যার জন্য সত্যজিৎ রায় অস্কার পুরস্কার পেয়েছেন। ঠিক আছে, আর এক কথায় আমরা বলবো যে গল্পকথকের ছোটবেলার ঘটনা নিয়ে লেখা শাবলতলার মাঠ। বহুদিন পর পিসিমার বাড়ির দিকে কোনো একটা কাজ নিয়ে যেতে গিয়ে গল্পকথক সেই ছোটবেলার কথা ভাবছেন, অর্থাৎ ফ্ল্যাশব্যাকে গল্পটা, যে তার ফেলে আসার দিনগুলোর কথা, আজ থেকে প্রায় 25-30 বছর আগের কথা, যেখানে পিসিমার মারা যাওয়ার পর তিনি আর সেখানে যাননি। তাহলে 25-30 বছর পরে সেখানে আবার তিনি যাচ্ছেন। তাহলে লেখকের পিসিমার দেশ কোথায়? প্রথম লাইন থেকে অনেকগুলো প্রশ্ন আসতে পারে। সেখানে শাবলতলার মাঠ, শাবলতলার মাঠের কথা কবে লেখকের মনে পড়ছে? পুরো সব লাইনগুলোতে দাগ দাও। 25-30 বছর আগের কথা। সেখানে লেখক যে পাঠশালাতে ছেলেবেলায় পড়তেন,
যেটা হচ্ছে দুর্গাপুর উচ্চ প্রাইমারি পাঠশালা, সেই জায়গা। তিনি আর পরবর্তীতে কেন যাননি, পিসিমা মারা গেছে বলে তিনি আর যায়নি। প্রথম পুরো প্যারাগ্রাফটা ইম্পর্টেন্ট, দাগ দিয়ে রাখ। আচ্ছা, এখানে একটা এই গল্পটার মধ্যে একটা তোমার কনফ্লিক্ট রয়েছে, যেখানে তিনি গল্পের প্রথমে বলছেন 25-30 বছর আগের কথা। এবার আমরা যখন গল্পটা শেষ হবে তখন আবার তিনি দেখব যে তিনি বলছেন 30 থেকে 32 বছর আগের কথা। ঠিক আছে, দুটোর মধ্যে ওভারঅল আমরা ধরতে পারি যে 30 শব্দটা কমন, তাই এটা 30 হওয়া উচিত। ঠিক আছে, এটা বলে রাখলাম, আমরা দেখছি। এই যে 25-30 বছর আগে মাঠ, যে এই যে মাঠ দিয়ে যাওয়ার সময় যে সৌন্দর্য, যে নির্জনতা তিনি দেখেছিলেন, তিনি বলছেন যে আজকাল সেই জায়গাটা সম্পূর্ণ পরিবর্তন হয়েছে। এখানে রেল লাইন বসেছে মাঠের উপরে, বড় রেল লাইন, লোকজন, কলি মজুরদের ভিড়, দুমদাম শব্দ, লোহা লক্করের আওয়াজ, যন্ত্রপাতি, মানে একটা সে একটা মস্ত বড় কাণ্ড। ঠিক আছে, চালা ঘর চতুর্দিকে। এইখানেই কিন্তু আমরা দেখছি গল্পকথকের সেই শাবলতলার মাঠ। তাহলে সেখানকার এখনকার কি পরিস্থিতি, সেই দৃশ্যটা তিনি বর্ণনা করেছেন। তিনি কেন গিয়েছেন এখন আবার, না পিসিমার বাড়ির গ্রামের পাশের গ্রামে মেয়ের বিয়ের পাত্র খুঁজতে গিয়ে তিনি সেই জায়গায় আবার গেছেন। তাহলে তখন তিনি ছোট ছিলেন, এখন তিনি মেয়ের বিয়ের পাত্র খুঁজতে গেছেন। ভেবে দেখ। শাবলতলার চারদিকে আমরা কি দেখতে পাচ্ছি, শাবলতলার চারদিকে চালাঘর আর তাঁবু। এই লাইনটাতে দাগ দাও, চালাঘর এবং তাঁবু। যেখানে খুঁটি বসানো হচ্ছে, কিসের খুঁটি বসানো হচ্ছে, ইলেকট্রিকের আর টেলিফোনের তার খাটানো হবে বলে, তাই তো। এই জায়গাটা কারা শাবলতলার মাঠে খেটে খেটে সারা হয়ে গেল, কারা খেটে খেটে সারা হলো, ইঞ্জিনিয়ার এবং ওভারসিয়ার, ওভারসিয়ারের দল এবং ইঞ্জিনিয়ারের দল। এই লাইনে দাগ দাও। কিসের ধুলো উড়ছে দাগ দাও, চুনের ধুলো, সিমেন্টের ধুলো। ছোটখাটো প্রচুর প্রশ্ন হতে পারে। কার মোটর দাঁড়িয়ে আছে, কার মোটর দাঁড়িয়ে ছিল, দেখতে পেয়েছো কার মোটর দাঁড়িয়ে ছিল, বলতে পারবে? পাঞ্জাবি কন্ট্রাক্টর, পাঞ্জাবি কন্ট্রাক্টরের মোটর দাঁড়িয়ে ছিল। এই যে পাঞ্জাবি মানে কন্ট্রাক্টরের, মানে মোটরের কন্ট্রাক্ট, মানে পাঞ্জাবি কন্ট্রাক্টরের মোটরটা দাঁড়িয়েছিল। ঠিক আছে। আচ্ছা, কত বছর বয়সে লেখক পিসিমার বাড়িতে থাকতেন, কত বছর বয়সে লেখক পিসিমার বাড়িতে থাকতেন? আচ্ছা, এখানে দেখো মূলত যখন তিনি গরুর গাড়ির গাড়োয়ানকে জিজ্ঞেস করছেন, হ্যাঁ রে এটা শাবলতলার মাঠ তো, বলছে হ্যাঁ এটা শাবলতলার মাঠ, তখন তার মনে পড়ে যাচ্ছে সেই নিজের 11 বছর বয়সের একটি দুপুর, সেই 11 বছর বয়স, তাহলে তিনি যখন পিসিমার বাড়ি থাকতেন তার তখন কত, এই যে দেখো, মনে পড়লো আমার 11 বছর বয়সের একটি মধ্যাহ্ন দিন। এই লাইনটাতে দাগ দাও। আর এখানে যে গ্রামের নামগুলো আছে সেখানটা দাগ দাও, এই যে বাজিতপুর, মনসাতলা, ছাওয়ালমারি, বেদেপোতা, হাঁসখালির চড়া, এগুলো দাগ দাও। দুর্গাপুর, এই প্রত্যেকটা জায়গা ওখানে অবস্থিত ছিল, এই শাবলতলার রিলেটেড প্রত্যেকটা জায়গা দাগ দিয়ে রাখো। পরীক্ষার সময় শুধু এমন ভাবে দাগ দিয়ে রাখবে যে দাগ দেওয়া লাইনগুলো চোখ বোলাবে, পরীক্ষা দিতে যাবে তখন আবার কেউ খুঁজতে বসো না। স্কুলের নামটা দাগ দেবে, দুর্গাপুর ইউপি পাঠশালা, সেখানকার মাস্টার মশাইয়ের নাম কি, উমাচরণ মাস্টার। বলছে উমাচরণ মাস্টার সেখানে কতদিন ধরে পড়াতেন সেটা কিন্তু আমি বলতে পারবো না।
তবে উমাচরণ মাস্টারের একটা ইচ্ছে ছিল যে কি হবেন তিনি, তিনি হবেন গিরিশ ঘোষের মতো বড় লেখক। তিনি হবেন গিরিশ ঘোষের মতো বড় লেখক। তিনি হবেন গিরিশ ঘোষের মতো বড় লেখক। আচ্ছা, তারপরে হচ্ছে তিনি বলতেন সব বড় বড় লেখকরা প্রথম জীবনে স্কুল মাস্টারি করেছে, তাই জন্য তিনিই করেছেন। তো গল্প কথকের বন্ধু ছিল সতু। কথক একদিন সচক্ষে চালতে বাগানে তেঁতুল গাছের নিচে বসে এই কাব্য চর্চা করতে দেখেছেন কাকে? এই উমাচরণ মাস্টার মশাইকে। ঠিক আছে। আচ্ছা, গ্রামের রায় জমিদারের ভাঙা কার্নিশে পায়রার বাসাওয়ালা বৈঠকখানার একপাশে সেকেলে তক্তপোষে ছিল তার বাসা। কোথায় তার বাসা ছিল সেইটা। তার বিবরণটা দেখো, যে দেয়ালে তার হুকো ঝুলতো পেরেকের গায়ে, বাঁশের আলনায় তার দুখানা আধময়লা ধুতি। তার বিবরণটা দেখবে। তার হাতে ছিল তেলে জলে পাকানো বেত। তিনি আবার বই লিখতেন। তার ধারণা ছিল, আচ্ছা এখানে তিনি বই লিখতেন কারণ তার ধারণা ছিল যে বড় বড় সাহিত্যিকরা তারা অল্প বয়সে তোমার কি বলে প্রথমে জীবনের প্রথম দিকে তারা সব মাস্টার, মানে মাস্টার ছিল আর কি। ঠিক আছে। যাই হোক, এখানে আমরা একটা দেখতে পাচ্ছি, এখানে দাগ দাও এই আক্কেল গুরুম শব্দটাই। আক্কেল গুরুম হচ্ছে একটা প্রবাদ বাক্য। আক্কেল গুরুম হয়ে যাবে মানে একেবারে অবাক হয়ে যাওয়ার মতো বিষয়। আক্কেল গুরুমটা এখানে একটা প্রবাদ হলো, এটা হচ্ছে তার বই। বই ক্লাসের টেবিলের উপর পা তুলে তিনি গম্ভীরভাবে এই আক্কেল গুরুম বই পড়তেন। তার বইয়ের নাম ছিল, তিনি বলতেন এটা প্রহসন। আমার যা বয়স তখন তাতে আক্কেল গুরুম বা প্রহসন এ দুটোর কথারই অর্থ আমি বুঝতাম না, মানে এখানে গল্প কথক যিনি বলছেন তার কথা বলা হয়েছে। তখন তিনি বলতেন যে এই গল্প বই পড়ে গোবরডাঙ্গার সেজবাবুর শালা কি বলেছিলেন জানো? যে বলেছিলেন তার সঙ্গে উমাচরণ বাবুর উমাচরণ বাবুর সঙ্গে কার তুলনা করা হচ্ছে না, গিরিশ ঘোষের সমান লেখক হবেন। গিরিশ ঘোষের তুলনা করা হচ্ছে, এই লাইনে দাগ দাও। গিরিশ ঘোষের সঙ্গে তুলনা করা হচ্ছে। এই গিরিশ ঘোষ তো বিখ্যাত নাট্যকার, তোমরা জানোই। তো লেখক তো তাকে চিনতো না, তখন অনুকম্পার হাসি হেসে আমার দিকে চেয়ে বলেছিলেন, গিরিশ ঘোষ জানো না? কি বা জানো। স্বাভাবিক, 11 বছরের ছেলে, সে গিরিশ ঘোষ কি করে জানবে? তখন তো আর মোবাইল ফোন ছিল না। এবারে দেখো, এখানে বলছে মাইনের টাকা দিলে খুচরো ফেরত দেওয়ার রীতি ছিল না তার, মানে ওই মাস্টারের। বলতেন কত বাকি 7 আনা, নাও একখানা ভালো বই নিয়ে যাও, বাড়ি গিয়ে পড়তে দিও সবাইকে। কিরকম লোক দেখ, পয়সা ফেরত দিত না। তো এরকম পিসিমা বলছে যে তোকে তো মানে 7 আনা তোমার কি বলে ফেরত দেবে না, মানে মাইনেটা কত ছিল দেখে না। এবার পিসিমা দিয়েছে, তাহলে তার তো 2 আনা ফেরত পাওয়ার কথা। আচ্ছা, 9 আনা পয়সা ফেরত দিলি নে সেটা বলছে, মানে যেটা দিয়েছিল আর পিসিমা 9 আনা দেয়নি, মানে তার থেকে বাকি থাকে। তো কি বই বলছে তখন, ওই আক্কেল গুরুমটা দিয়ে দিয়েছে। আক্কেল গুরুম পড়তে হবে। আক্কেল গুরুম পড়তে হবে। উমা, এ আবার সে আবার কি বই, বাড়ির সবাইকে বলেছে। তো পিসিমা বলছে, বলছে কেষ্টর শতনাম পাওয়া যায় এমন একখানা আনকে। কি মজার ঘটনা দেখো, পিসিমা তো সেরকমই মানুষ। বলছে মাস্টার এমন বই দাও মানে যাতে করে কেষ্টর শতনাম, মানে পুরোনো দিনের মানুষ তো
তখনকার দিনে ঠাকুর দেবতার বই পড়তো আগেকার দিনে। তো যাই হোক, তো বলছে কেষ্টর শতনাম পাওয়া যাবে এরকম, মানে কৃষ্ণের কথা বলা হয়েছে। তখন গল্পকথক বলছে পিসিমা ওসব বই তো তোমার কি বলে পড়ে, মানে লেখে না আর কি, ঠিক আছে, এটা হলো প্রহসন। গিরিশ ঘোষের নাম শুনেছো? সে আবার কে? পিসিমাও চেনে না। আমাদের গায়ে তো এরকম কোনো লোক নেই। দুর্গাপুরের লোক নাকি? দুর্গাপুরের লোক। তো পিসিমা ধমক দিয়ে বলল, তুই চুপ কর বাপু, বড্ড পণ্ডিত হয়ে গিয়েছিস। আমি জানিনি, ওর গাল টিপলে দুধ বেরোয় উনি জানেন, ফাজিল কোথাকার। ওসব গিরিশ ঘোষ সতীশ ঘোষ বুঝিনি। কাল ও বই ফেরত দিয়ে কেষ্টর শতনাম আনতে পারিস ভালো, নয়তো ন আনা ফেরত আনবি যা। যা, কি অবস্থা দেখো তো। এই অবস্থায় উমাচরণ মাস্টার তো বলছেই যে যারা লেখক হয় তারা প্রথম জীবনে স্কুল মাস্টারি করে থাকে। স্কুল, দেখো এই দেখো এই শব্দটা স্কুল, স্কুল থেকে স্কুল। এখানে কি হয়েছে বলো তো? ধ্বনি পরিবর্তনের কোন রীতি নেওয়া হয়েছে এখানে? আদি স্বরাগম। ইয়েস, আদি স্বরাগম। হ্যাঁ একদমই ঠিক আছে। আচ্ছা, এই লাইনগুলো গুরুত্বপূর্ণ যেগুলো বললাম। আচ্ছা, এখানে দেখো, চালতে বাগানের ধারে উনি বসতেন লেখার সময়। চালতে বাগানের ধারে, আর লেখকের বন্ধু ছিল কে? সতু। সতু এই যে চালতে বাগানের ধারে বসতো তেঁতুল গাছের ছায়ায়, সেই জায়গায় বসে লেখালেখি করত সতু। তখন বলতো যে দেখ, চুপি চুপি দেখতো লেখকের সঙ্গে, গল্পকথক যিনি গল্প বলছেন, যে কবি মানুষ তো তাই জন্য এইভাবে আর কি বসে। আচ্ছা, এখানে শেওড়া গাছের পাশে কিসের গাছ ছিল? পাকা কদবেল। আচ্ছা, উমাচরণ মাস্টারের বয়স কত? আমার মনে হয় 40-এর ওপর, কারণ আমার মায়ের বড় ভাই, আমার বড় মামা, যার বয়স শুনতাম 35, তিনি মাস্টার মশাইকে দাদা বলে ডাকতেন। ঠিক আছে, তাহলে গল্পকথকের যে তোমার কি বলে মামা ছিল, বড় মামা, তার থেকেও মাস্টার মশাই বড়, এই উমাচরণ মাস্টার। তো উমাচরণ মাস্টার একজন কবিও বটে, ঠিক আছে। তাহলে তার বয়স মোটামুটি ভাবে ওই 40। তারপরে প্যারাটা দেখো, বলছে যে বছর খানেক কাটলো আমার কটি ছেলে উচ্চ প্রাইমারি পরীক্ষা দেবার জন্য তৈরি হয়েছে। আমরা কটি ছেলে মানে কয়েকজন বন্ধু মিলে গল্প কথা। সেই বছর উমাচরণ মাস্টার আমাদের নিয়ে রানাঘাটে যাবেন পরীক্ষা দিতে। পরীক্ষা দিতে কোথায় যাবেন সেই জায়গাটা ইম্পর্টেন্ট, দাগ দিয়ে রাখো, রানাঘাটে। চারটে ছেলের নাম, এই যে সারদা, এটা কিন্তু মেয়ের নাম নয়। চারটে ছেলের নাম মনে রাখবে, চক্রতীরের কানাই, আমি মানে গল্পকথক, সতু আর সারদা। দাগ দাও। দুর্গাপুর থেকে হেঁটে বেরিয়ে শাবলতলার মাঠে যখন পড়েছি তখন দুপুর গড়িয়ে গিয়েছে। সেই বিকেলটার কথা মনে পড়ছে, সেই যে দৃশ্য। আমরা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্পে সবসময় প্রকৃতির একটা দৃশ্য, একটা সৌন্দর্যের কথা কিন্তু আমরা দেখতে পাই, ঠিক আছে। তো সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সেই যে সন্ধে হয়ে আসছে, সেই যে বিকেলের একটা সৌন্দর্য দেখো, ঝাঁঝা করছে রোদ্দুর, মানে পড়ন্ত বিকেল যেটাকে আমরা বলে থাকি। মস্ত বড় মাঠের এখানে ফুল গাছ আর শেওড়া ডাঁটা আর বন তুলসীর জঙ্গল। দুর্গাপুর থেকে শাবলতলার মাঠ দূরত্ব 2 ক্রোশ 2.5 ক্রোশ। এই লাইনটাতে দাগ দাও, কতটা দূরত্ব। আমাদের প্রত্যেকের কাঁধে বোঝকা আছে, তার মধ্যে বই, দপ্তর, কাপড়, গামছা। আচ্ছা, কাঁধের প্রত্যেকের কাছে কি কি ছিল সেটা, কারণ উমাচরণ মাস্টার মশাই চারজনকেই বলছে এবার একটু জিরিয়ে নাও, রেস্ট মানে বিশ্রাম নিয়ে নাও। তো প্রত্যেকের কাছে কি কি আছে এবং তারা কোথায় বসেছিল বোঝকা নামিয়ে? কুল গাছের তলায়। দেখো, কানাই কি নিয়ে গেছিল? নারকেলের নাড়ু, রুটি,
তার মা দিয়ে দিয়েছিল। সতু তো খেলো, তারপরে কানাইয়ের কাছে চাইতে গেলে গল্পকথক দেখলো যে আর কিছুই নেই। তাহলে বোচকা নিয়ে তারা কোথায় বসেছিল, সেটা হচ্ছে ওই তোমার কি বলে কুল গাছের তলায়। এখানে এই পুরো প্যারাটাতে খুব সুন্দরভাবে প্রকৃতির বর্ণনা দেওয়া হয়েছে, সুন্দরভাবে এই প্রকৃতির বর্ণনা এই পুরো প্যারাটাতে দেওয়া হচ্ছে, যেখানে তুলসী মঞ্জরি, যেখানে অপরাহ্নের বাতাস, এই জায়গাটা। এবারে হচ্ছে কতক্ষণ ধরে তোকে দেখছি নে, গেলেন কোথায়? আমাদের যেতে হবে না স্টেশনে, মানে মাস্টার মশাইকে ওরা খুঁজে পাচ্ছেন, 2 ঘন্টার ওপর তো এখানে আছি, গাড়ি ধরতে হবে না, এই কথাই বলছে। এই তো বেশ আছি, উচ্চ প্রাইমারি পরীক্ষার বিভীষিকার মধ্যে নাই বা গেলাম, ঠিক আছে। ইন্সপেক্টর এসে সেবার স্কুলে বলে দিয়ে গিয়েছিল রানাঘাটে গিয়ে পরীক্ষা দেওয়ার নাকি নানা গোলমাল, খাতায় লিখে পরীক্ষা হয়, গার্ড আছে সেখানে ঘাড়ের উপর ঝুঁকে, মানে ঘাড় ঘোরাতে দেয় না, এই সমস্ত। এখানে কিছু দরকার নেই, আগের প্যারাটা গুরুত্বপূর্ণ যেখানে প্রকৃতির বর্ণনা রয়েছে। আচ্ছা, প্রকৃতির বর্ণনায় এখানে এই যে খ্যাঁকশিয়াল যে প্রাণীদের কথাগুলো রয়েছে, শালিক পাখিদের মধ্যে শালিক আর ছাতারে পাখি, ঠিক আছে, খ্যাঁকশিয়াল, গাছেদের মধ্যে তুলসী মঞ্জরি, এগুলো গুরুত্বপূর্ণ। আমরা যাব কখন, মাস্টার মশাই কোথায়? এইবার এবার বলছে ও মাস্টার মশাই, সবাই মাস্টার মশাইকে খুঁজছে, কে ডাকছে? সতু। সতু বলছে মাস্টার মশাইকে কি বাঘে খেলো? কানাই বলছে দূর, এখানে ওসব মানুষ খেকো বাঘ থাকবে না, নেই। মানে এটা নিয়ে দুজন বন্ধুদের মধ্যে কথোপকথন হচ্ছে। এবার এই অবস্থায় সারদা হাঁপাতে হাঁপাতে এসে বলছে যে শিগগির আয় দেখে যা, ঠিক আছে, শিগগির আয় দেখে যা, এই কথা বলছে। আসলে সতু দেখছে যে মাস্টার মশাই একজন কবি, আসলে তিনি লিখছেন। সারদা ওর মতে মত দিয়ে বললেন ঠিক তাই। সারদা বললে হ্যাঁ আসতো বই কি, আমরা আসতে আসতে বই কি, আমরা মরি এখন এই মাঠের মধ্যে সন্ধেবেলা, বাগে ধরুক সব শুদ্ধ বলে সজোরে একবার কাশির আওয়াজ করতেই উমাচরণ মাস্টার পিছন দিকে তাকালো, মানে সে বিভোর হয়ে লিখছিল। গল্পটা বড় আছে অনেকটা। এখানের মধ্যে এখানে অতটা গুরুত্বপূর্ণ কিছু নেই। এইটা দেখো, সিনারি কাকে বলে জানিস? চমৎকার সিনারি ওখানটাতে কবিতা লিখছিলাম, যে সিনারি মানে প্রাকৃতিক দৃশ্য, যেটাকে আমরা বলে থাকি সিনারি। এবারে এই জায়গায় দেখো যে আমার কথা এখানেই শেষ। উমাচরণ মাস্টার, সেই যে উমাচরণ মাস্টারের কথা আমরা জানতে পারছি, সেই উমাচরণ মাস্টার এখন আর নেই, 30-32 আগের কথা। দেখো আমরা প্রথমে কি পড়েছিলাম, 25-30 বছর আগের কথা, এখন আমরা কি পড়ছি, 30-32 বছর আগের কথা, ঠিক আছে। এই উমাচরণ চক্রবর্তী বড় হয়ে কোনো কবির লেখা কোথাও পড়িনি বা কারোর মুখে কোনো নামও শুনিনি, মানে বড় হয়ে উমাচরণ চক্রবর্তী যদি লেখক হয়েও থাকে তাহলে তার নাম কিন্তু আমরা পড়ি। এই আজ এতকাল পরে শাবলতলার মাঠে এসে আবার মনে পড়ে গেল বাল্যের সেই অপূর্ব অপরাহ্নের কথা, মনে পড়ে গেল উমাচরণ মাস্টারকে। দুঃখ হলো দেখে সে শাবলতলার মাঠ একেবারে ধ্বংস হয়ে গিয়েছে, মুছে গিয়েছে সেই সৌন্দর্য, মানে সেই যে প্রাকৃতিক চিত্র, যে বর্ণনা লেখক দিয়েছিলেন, যে সেগুলো কিন্তু এখন আর নেই। উমাচরণ মাস্টারের জন্য মনটা এতদিন পরে যেন কেমন করে উঠল, ঠিক আছে, বোঝা গেল? এখানে তো লেখকের কথা আছে বলা। দেখো
আজকে যদি বলো যে ওই 3 পাহাড়ের কোলেটা পড়িয়ে দিতে তাহলে পড়িয়ে দেবো, আদারওয়াইজ নেক্সট দিন পড়াবো। তোমরা বলো কি করবে? কালকে পড়াবো। বলো। আজকে এই পর্যন্ত থাকবে, ঠিক আছে। কালকে আমরা কথা সাহিত্য যতটা পারবো তোমার কি বলে কমপ্লিট করবো। আর 3 পাহাড়ের কোলেটা কালকে পড়ে নেব। 3 পাহাড়ের কোলে আর জ্ঞান চক্ষু করে তারপরে ওদিকে আর কালকে একটা সন্ধির সেট দেবো। ইয়েস, কালকে একটা সন্ধির সেট আমি পাঠাচ্ছি আজকে রাত্রে। ওইটা দেব। আর এদিকে তোমাদের আমাদের কত দূর অবধি হলো? বনফুলটা দেখি কালকে করিয়ে দেবো, ঠিক আছে? বনফুল বলাই চাঁদ মুখোপাধ্যায়টা করবে। চলো, আজ তাহলে এই অবধি থাক। গুড নাইট।